নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমরা গত ক্লাসে অধ্যায় 1 থেকে 4, 5, 6 পৃষ্ঠা আলোচনা করেছি। আজকে তোমাদের পঞ্চম ক্লাস। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 7, 8 থেকে 1.5 মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা বিষয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা সম্পর্কে তোমাদের ক্লাস 5-এ তোমরা শিখেছো, 4-এ শিখেছো, আজকে তোমরা ষষ্ঠ শ্রেণীতে উঠেছো। আজকে আমরা বিস্তর মৌলিক সম্পর্কে জানবো, মৌলিক সংখ্যা সম্পর্কে জানবো। দেখো, মৌলিক সংখ্যা কি সেটা আমরা আগে জানবো। মৌলিক সংখ্যা কি? আমরা লিখি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা জিনিসটা কি? দেখো, আমরা সংজ্ঞার মাধ্যমে আগে লিখি। যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না বা ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলোকে আমাদের মৌলিক সংখ্যা বলা হয়। তো চলো আমরা লিখে ফেলি। যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ বা বিভাজ্য করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। তো চলো আরেকবার করে নিই। যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা, মানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যা ছাড়া ভাগ বা বিভাজ্য করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো, দুঃখিত, এখানে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ বা বিভাজ্য করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। তো চলো মৌলিক সংখ্যাগুলো একটু চিনে নিই। দেখো, এক, প্রথমে কিন্তু আমাদের অঙ্কের মধ্যে কি এক, এক কিন্তু কোনো মৌলিক সংখ্যা নয়। কেন? একের এক ছাড়া আর কোনো গুণনীয়ক নেই। মৌলিক সংখ্যা হতে সর্বোচ্চ 2টি গুণনীয়ক থাকতে হবে। আর যদি আমাদের যৌগিক সংখ্যা হয় তাহলে 2-এর অধিক গুণনীয়ক থাকবে। তো যৌগিক সংখ্যা সম্পর্কে আমরা পরে আলোচনা করব। আগে মৌলিক সংখ্যাটি জেনে নিই। তাহলে এক কোনো মৌলিক সংখ্যা নয়। 2, 3, 5, 7, 9 কিন্তু কোনো মৌলিক সংখ্যা নেই। আমাদের মৌলিক সংখ্যাগুলো সাধারণত বিজোড় সংখ্যায় হয়। শুধুমাত্র 2 জোড় মৌলিক সংখ্যা, বাকি সব আমাদের বিজোড় মৌলিক সংখ্যা। দেখো, 7-এর পরে তো 9 আসার কথা ছিল। 9 কোনো মৌলিক সংখ্যা নেই। কেন? 9কে এক বা একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায়। যেমন আমরা 9কে যদি ভাগ দেই, 3 দ্বারা ভাগ যায়, 3 3-কে 9। আবার 9কে 9 দ্বারা ভাগ যায়, 9 1-কে 9। আবার 9কে 1 দ্বারা ভাগ দিলে 9 হয়। দেখো, এখানে 2-এর অধিক কিন্তু গুণনীয়ক পাওয়া গিয়েছে। তাহলে 9 কিন্তু কোনো মৌলিক সংখ্যা নাই। তো 9-এর পরে কত আছে? 11। 11 মৌলিক সংখ্যা। 13। দেখো, 13-এর পরে তো 15 আসার কথা। 15 কিন্তু কোনো মৌলিক সংখ্যা নয়। কেন? 15 এক বা একাধিক সংখ্যা দ্বারা ভাগ যায় বা 15 একাধিক গুণনীয়ক বিদ্যমান। তাহলে 15 যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে 5 হয়। আবার 15কে যদি 5 দ্বারা ভাগ দিই তাহলে 3 হয়। আবার 15কে 15 দ্বারা ভাগ দিলে 1 হয়। আবার 15কে 1 দ্বারা ভাগ দিলে 15 হয়।
তাহলে দেখো 15 এর গুণনীয়ক 1 2 3 4টি, তার মানে এটি আমাদের মৌলিক সংখ্যা নয়। তাহলে মৌলিক সংখ্যা কি? তাহলে 15 পরে কত? 16 17, তারপরে কি 18 19। দেখো 20 কিন্তু হবে না, 21ও হবে না, কারণ 21ও কি এক বা একাধিক আমাদের গুণনীয়ক বিদ্যমান। তাহলে 20 এর পর কত? 21 22 23, এইভাবে তোমাদের বের করতে হবে। তাহলে ডট ডট ডট, এখানে আরো আমাদের আছে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। কত? এটা তোমাদের টিকাতে আসতে পারে, তোমরা লিখে রাখো। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। যদি বলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। যেমন দেখো 2 3 5 7, 7 এর পরে 10 কিন্তু উপরে চলে গেছে, তাহলে কি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 1 2 3 4, তাহলে হচ্ছে 4টি। এইরকম যদি বলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা, তাহলে দেখো এখানে 11 12 13 19, এই 19 পর্যন্ত 20 এর মধ্যে আছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 8টি। তোমরা এইভাবে বাকিগুলো বের করতে পারবে। মনে রাখবে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য করা যাবে না, সেটি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। দেখো এগুলোকে যদি আমরা এই দেখো এই আমরা যদি 3 নেই, 3 কে কিন্তু 3 ছাড়া এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করা যায় না। মনে করো এখানে আমি 19 নিয়েছি, 19 কেও কিন্তু 1 দিয়ে ভাগ করলে 19 হয়, এবং 19 কে 19 দ্বারা ভাগ করলে 1 হয়। তার মানে দেখো এখানে আমরা 2 3 5 7 এগুলো কোনো সংখ্যা দিয়েই আমরা 19 কে কিন্তু কি বিভাজ্য করতে পারবো না। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে মৌলিক সংখ্যা কোনগুলো। তো চলো মৌলিক সংখ্যা, এখন আমরা যৌগিক সংখ্যা কি সেই বিষয়ে আলোচনা করি। তোমাদের যদি ক্লাসটি বুঝতে একটু কষ্ট হয় তাহলে টেনে টেনে দেখবে, অবশ্যই বুঝবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে যৌগিক সংখ্যা কি সেটি নিয়ে আলোচনা করি। যৌগিক সংখ্যা, তাহলে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়াও একাধিক সংখ্যা দ্বারা ভাগ বা বিভাজ্য করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। তোমরা সংখ্যাটা ভালো করে পড়লেই বুঝতে পারবে। দেখো যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়াও একাধিক সংখ্যা দ্বারা ভাগ বা বিভাজ্য করা যাবে সেটি আমাদের যৌগিক সংখ্যা। মূলত যৌগিক সংখ্যাগুলো সব সময় জোড় সংখ্যা হয়। তো চলো আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। एग्जांपल, যেমন ধরি 4। দেখো তো 4 কে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি? দেখো 4 কে আমরা প্রথমে 4 দিয়ে ভাগ করি, তাহলে 1। 4 কে 1 দিয়ে ভাগ করলে হয় 4। 4 কে 2 দ্বারা ভাগ করলে হয় 2। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। দেখো আমাকে 4 সংখ্যাটিকে একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। দেখো 1 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 2 দিয়ে যায়। তাহলে এখানে বলছে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়াও 1 এবং ওই সংখ্যা ছাড়াও একাধিক সংখ্যা দিয়ে বিভাজ্য করা যাবে
সেটি আমাদের যৌগিক সংখ্যা। আমরা আরো কয়েকটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব। তো দেখো, দেখো 12 একটি সংখ্যা আমরা নিলাম, 12 একটি সংখ্যা নিলাম। 12 সংখ্যাটা যে যৌগিক যৌগিক সংখ্যা তোমরা দেখলেই বুঝতে পারো। দেখো 12কে যদি আমি 12 দ্বারা ভাগ করি, প্রথমে বলছে এক এবং ওই সংখ্যা ছাড়া একাধিক সংখ্যা ভাগ করা যায় কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে 12কে 12 দিয়ে ভাগ করলে 1 হয়, 12কে 1 দিয়ে ভাগ করলে 12 হয়। এখন দেখো 12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, দুঃখিত 2 দ্বারা ভাগ করি, তাহলে 6 হয়। 12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 4 হয়। দেখো এখন যদি আমরা 12কে যদি আবার 6 দিয়ে ভাগ করি তাহলে 2 হয়। আবার যদি 4 দ্বারা 12কে ভাগ করি তাহলে 3 হয়। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। দেখো এই দেখো প্রথমে আমি 12 দিয়ে ভাগ করছি এবং 1 দিয়ে ভাগ করছি, তাহলে এই দুটো তো আমার কমন আছেই। যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়াও একাধিক, দেখো একাধিক সংখ্যা দ্বারা কি ভাগ বা বিভাজ্য করা যায় সেটি হচ্ছে যৌগিক সংখ্যা। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। যদি বুঝে না থাকো একটু ক্লাসটা টেনে টেনে দেখবে। দেখো তাহলে এই যে 12 সব এগুলো হচ্ছে কি আমার 12 গুণনীয়ক, এগুলো হচ্ছে আমার 12 গুণনীয়ক। তাহলে 12 একাধিক গুণনীয়ক আছে বিধায় এটি হচ্ছে কি যৌগিক সংখ্যা। দেখো আমাদের মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সম্পর্কে ধারণা তোমাদের মোটামুটি হয়েছে আমার বিশ্বাস। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমার ক্লাসটি একটু রিপিট করে দেখবে, তাহলে অবশ্যই বুঝবে। যদি মনোযোগ সহকারে ক্লাস করো অবশ্যই অবশ্যই বুঝবে। তো চলো আমাদের 1.6 থেকে সহমৌলিক সংখ্যা কি সেই বিষয়ে আলোচনা করব। আমাদের পরের টপিক হচ্ছে সহমৌলিক সংখ্যা কি সেই বিষয়ে আলোচনা করব। তো চলো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যার পর এখন আমরা সহমৌলিক সংখ্যা কি সেই বিষয়ে আলোচনা করব। তো দেখো তোমাদের পৃষ্ঠা নাম্বার 7 এর 1.6 এর সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। তো সহমৌলিক সংখ্যা কি সেই বিষয়টা আগে ক্লিয়ার করি। তো চলো সহমৌলিক বিষয়টা হচ্ছে 2 বা ততোধিক সংখ্যার মধ্যে যদি সাধারণ গুণনীয়ক 1 ছাড়া আর কোনো গুণনীয়ক না থাকে তাকে সহমৌলিক সংখ্যা বলে। দেখো তোমরা একটু মন দিয়ে যদি সংখ্যাগুলো পড়ো তাহলে তোমার অর্ধেক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখো 2 বা ততোধিক সংখ্যার মধ্যে যদি সাধারণ গুণনীয়ক 1 ছাড়া আর কোনো গুণনীয়ক না থাকে তাকে সহমৌলিক সংখ্যা বলে। তার মানে দেখো তোমাদের যত অঙ্ক এখানে দেওয়া থাক না কেন, যদি অঙ্কগুলোতে তাদের সাধারণ গুণনীয়ক 1 ছাড়া যদি অন্য কোনো গুণনীয়ক না থাকে তাহলে সেটি হবে আমাদের সহমৌলিক সংখ্যা। পাশাপাশি সহমৌলিক সংখ্যা হবে, দুইটি সংখ্যা সহমৌলিক সংখ্যা হবে। তো চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখি। দেখো এক্সাম্পল কি দেওয়া আছে, 8 এবং 15। 8 এবং 15। তো 8 এর যে সাধারণ গুণনীয়ক সেগুলো আমাদের আগে বের করতে হবে। 8 এর যে সাধারণ গুণনীয়ক, আমরা গুণনীয়ক বের করা গত ক্লাসে শিখেছি যে কিভাবে সংখ্যাগুলোর গুণনীয়ক বের করতে হয়। তাহলে চলো 8 এর গুণনীয়ক আগে বের করি। তাহলে 8 এর গুণনীয়ক, তাহলে আমরা 8 কে ভাগ দিব প্রথমে 1 দিয়ে, তাহলে 8
8 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 4। 8 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে হয় 2। 8 কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে হয় 1। তাহলে 8 এর গুণনীয়কগুলো আমার পেয়ে গেছি। তাহলে আমরা লিখি 8 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 4, 8। এগুলো হচ্ছে আমাদের 8 এর গুণনীয়ক। এখন চলো আমরা 15 এর গুণনীয়কগুলো বের করি। 15 এর গুণনীয়কগুলো কিভাবে বের করব? তাহলে দেখো 15 কে আমরা প্রথমে 15 দিয়ে ভাগ দেব 1। 15 কে 1 দ্বারা ভাগ দিলে হয় 15। 15 কে 2 দ্বারা তো ভাগ যায় না, তাহলে 3 দিলে 5। আবার 15 কে যদি আমরা 5 দ্বারা ভাগ দিই তাহলে হয় 3। আর কোন সংখ্যা দিয়ে 15 কে ভাগ যায় না, আর কোন সংখ্যা দিয়ে 15 কে ভাগ করা যায় না। তাহলে 15 এর সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে কত? দেখি 1, 3, 5, 15 নিজেই। তাহলে দেখো এখানে আমার 1 ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক কিন্তু এই দুইটার মধ্যে কোনো মিল নেই। মনে রাখতে হবে সাধারণ গুণনীয়কগুলো বের করার পর আমাদেরকে দেখতে হবে যে সংখ্যা দুটির মধ্যে কোন কোন গুণনীয়কগুলো আমাদের মিল আছে। দেখো এখানে কিন্তু 8 এর সাধারণ গুণনীয়কে 1 এবং 15 সাধারণকে 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক আমাদের মিল নেই। তাহলে আমরা বলতে পারি এই দুইটি সংখ্যা হচ্ছে সহমৌলিক। মনে রাখবে সব সময় যে এই দুটি সংখ্যা হচ্ছে সহমৌলিক। তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে 8 এবং 15 এর মধ্যে সাধারণ গুণনীয়ক 1 ছাড়া আর কোনো গুণনীয়ক নেই। সুতরাং 8 এবং 15 সহমৌলিক সংখ্যা। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো চলো আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে আরো ভালো করে ক্লিয়ার করি। ধরো এক বা একাধিক আমরা ধরি 10, 21 এবং 143। তাহলে এখানে আমার তিনটা সংখ্যা আছে, 10 আছে, 21 আছে, 143 আছে। তাহলে এই সংখ্যাগুলো সহমৌলিক কিনা কিভাবে বের করব? তাহলে আমাদের আগে সংখ্যাগুলোর গুণনীয়ক বের করতে হবে, সাধারণ গুণনীয়ক বের করতে হবে। তাহলে 10 এর সাধারণ গুণনীয়ক কি সেগুলো আমরা কিভাবে বের করব? 10 কে তাহলে 10 দ্বারা ভাগ দেব 1। 10 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, প্রথমে 1 দ্বারা ভাগ দিলে 10, 2 দ্বারা ভাগ দিলে হয় 5। 10 কে যদি আমরা 3 দিয়ে যাই না 5 দিয়ে যাই তাহলে 2। 10 কে 3 দিয়ে যাই 4 5 দিয়ে গেলে 10 দিয়ে গেলে 1। তাহলে 10 এর সাধারণ গুণগুলো হচ্ছে 1, 2, 5, 10 হচ্ছে নিজেই। তাহলে 21 এর গুণনীয়কগুলো আমাদের বের করতে হবে। 21 এর সাধারণ গুণনীয়কগুলো কিভাবে বের করব? তাহলে দেখো 21 এর সাধারণ গুণনীয়কগুলো 21। 21 কে আমরা প্রথমে 1 দিয়ে ভাগ দেব 21। 21 কে 2 দ্বারা যায় না, তাহলে 3 দিয়ে ভাগ, 3 7 21। 21 কে যদি আমরা 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়েও যায় না, 7 দিয়ে তো গেলে 7 দিয়ে গেলে আবার 3 এ হয়। আবার 21 কে 21 দ্বারা ভাগ করলে 1 হয়। তার মানে 21 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, 3, 7, 21 নিজেই। এখন দেখো 143 এর সাধারণ গুণনীয়কগুলো কিভাবে বের করব? 143 এর সাধারণ গুণনীয়ক, 143 এর সাধারণ গুণনীয়ক তাহলে আমাকে প্রথমে 143 ভাগ 143 তাহলে 1। 143 কে 1 দিয়ে ভাগ করলে হয় 143। তারপরে দেখো 143 কে 3 দিয়ে যায় না, 3 3 4 12, 23 যায় না, কত দিয়ে যায়? 11 দিয়ে যায়। 11 দিয়ে ভাগ হলে হয়
13। আবার 143কে 13 দ্বারা ভাগ করলে হয় 11। তাহলে দেখো 143 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, 11, 13, 143 নিজেই। তাহলে এখন তোমরা নিজেরাই লক্ষ্য করো, বুঝতে পারবে যে এই সংখ্যাগুলো সহমৌলিক কিনা। দেখো তো, এই সংখ্যাগুলোর দিকে তাকাও এবং তাদের গুণনীয়কগুলোর দিকে তাকাও যেগুলো কি সহমৌলিক কিনা। দেখো এখানে কি 1 ছাড়া অন্য কোনো আমাদের সাধারণ গুণনীয়ক মিল আছে? এখানে 2 আছে। এখানে কি 2 আছে? নাই। এখানে 3 আছে। এখানে কি 3 আছে? নাই। এখানে 11 আছে, 13 আছে। এখানে কি 11 আর 13 আছে? নাই। তার মানে দেখো এখানে 1 ছাড়া এই সংখ্যাগুলোর মধ্যে কোনো সাধারণ গুণনীয়কের মিল নেই। তাহলে অবশ্যই অবশ্যই এই তিনটি সংখ্যা হচ্ছে সহমৌলিক। তাহলে আমরা একটু ভাষায় প্রকাশ করব যে 10, 21, 143 সংখ্যাগুলোর মধ্যে এক সাধারণ গুণনীয়ক এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। সুতরাং 10, 21, 143 সহমৌলিক সংখ্যা। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি দিয়ে রাখবে যাতে পরবর্তী আমার ক্লাসগুলো দেওয়া মতে তোমরা পেয়ে যায়। তো চলো পরের আমরা অঙ্কে যাই। দেখো তোমাদের বইয়ের নিচে দেখো 7 পৃষ্ঠার নিচে দেখো কাজ দেওয়া আছে। কাজ 7 পৃষ্ঠার নিচে দেখো কাজ দেওয়া আছে। তো চলো আমরা কাজগুলো সমাধান করি। যদি একটু বুঝতে কষ্ট হয় তাহলে ক্লাসগুলো একটু রিপিট করে দেখবি। তো চলো কাজ তোমাদের বইয়ের কাজগুলো সমাধান করি। দেখো কাজ আমাদের 7 পৃষ্ঠার বইয়ের কাজ। কাজে কি আছে দেখো, 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আছে 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লেখো। 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লেখো। সমাধান দেখো আমরা 20 পর্যন্ত অলরেডি 8টা মৌলিক সংখ্যা শিখে গিয়েছিলাম, কিন্তু আমাদের এখানে শর্ত দেওয়া আছে 2 অঙ্ক বিশিষ্ট। কয় অঙ্ক বিশিষ্ট? 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লিখতে হবে। তো চলো আমরা 11 থেকে শুরু করি। তাহলে 11 কি আমাদের একটি 2 অঙ্ক বিশিষ্ট প্রথম মৌলিক সংখ্যা। 11 হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট প্রথম মৌলিক সংখ্যা। তাহলে 11 থেকে আবার 10টি মৌলিক সংখ্যা লিখতে হবে। তাহলে দেখো প্রথম, তাহলে আমরা সমাধান লিখলাম 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা হলো, দেখো আমরা নিচে লিখবো 1। রোমান সংখ্যাও দিতে পারো তোমরা, 1 2 করেও দিতে পারো, সমস্যা নেই। 1। তাহলে প্রথম আমার 11 হচ্ছে মৌলিক সংখ্যা। 2 11 পরে কত? 13, 3 এগুলো না দিলে হবে। 3 এ দেখো 11, 13, 17, 4 19, 19 এর পরে কত? 23, 23 এর পরে 24, 25, 26, 27, 27 হবে না? 3 9 27, 28, 29, 29, তারপরে কত? 4 5 6
7 নাম্বার 29 হবে 30 31, তারপরে 7 এর পরে 8 31 32 33 হবে না, কারণ 3 11 33, তাহলে 33 34 35 36 37, 37 3 তারাং 39, সেটাও হবে না। তাহলে 9 নাম্বার হচ্ছে 37 38 39 41, 41 10 নাম্বার 41 42 হবে না, 43 43, 41 এর পর 43, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 4 5 6 7 8 9 10। তাহলে দেখো এই 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা আমার 10টি সংখ্যা লিখলে এই পর্যন্ত আমার আসে, 43 পর্যন্ত আসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এখন 2 নাম্বার অঙ্কটি সমাধান করি। 2 নাম্বার অঙ্কে তোমাদের কি দেওয়া আছে দেখো, 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, 101 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা লেখো, মৌলিক সংখ্যা লেখো। দেখো এই মৌলিক সংখ্যা নির্ণয় করার একটা ছোট্ট একটা টেকনিক আছে, সেই টেকনিকটা হচ্ছে তোমরা সংখ্যাগুলোকে, যে সংখ্যা তোমাদের মৌলিক সংখ্যা হবে সেটাকে প্রথমে, যে সংখ্যাগুলো প্রথমে সেটাকে 2 দ্বারা ভাগ করবে, 3 দ্বারা ভাগ করে, 4 দ্বারা ভাগ করে, 5 দ্বারা ভাগ করবে। যদি এগুলো সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে অবশ্যই সেটি হচ্ছে মৌলিক সংখ্যা নয়। তাহলে মৌলিক সংখ্যার আমাদের সংজ্ঞায় বলছে সেই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তার মানে 2 3 4 5 7 11 12 13 এগুলো যে দিয়ে যদি ওই সংখ্যাটাকে ভাগ করা যায় তাহলে সেটি অবশ্যই অবশ্যই মৌলিক সংখ্যা হবে না। মৌলিক সংখ্যার আমাদের নিয়মই হচ্ছে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তো চলো আমরা 101 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখি। তাহলে সমাধান, তাহলে 101 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো, দেখো 101 থেকে আমার 150 পর্যন্ত এর ভিতরে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো আমাদের লিখতে বলেছে। তো চলো আমরা লিখে ফেলি। দেখো 101 নিজেই কিন্তু একটি মৌলিক সংখ্যা। কেন? 101 কে 101 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো চলো আমরা সিরিয়ালি 101 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখে ফেলি। দেখো তাহলে 101, 103, 107, 109, 113, 127, 131, 137, 139, 149। তাহলে এই হচ্ছে আমার 101 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা। দেখো তোমরা নিজেরাই ক্যালকুলেটর ব্যবহার করে সহজেই নির্ণয় করতে পারবে। তোমরা এই সংখ্যাগুলোকে 1 2 3 4 দ্বারা ভাগ করবে, দেখবে এগুলো ভাগ যাবে না। তোমরা 1 থেকে 2 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো ভাগ দিবে, দেখবে যে এগুলো ভাগ যাবে না। তার মানে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার নিয়মে হচ্ছে আমাদের কি, এই সংখ্যাটা নিজে ভাগ যাবে এবং 1 দিয়ে ভাগ যাবে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা তোমাদের এখন 3 নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বার অঙ্কে যাই। কাজের 3 নাম্বার, তোমাদের কাজের 3 নাম্বার। তাহলে কাজের 3 নাম্বার, তো 3 নম্বরে আমাদের কি আছে একটু পড়লেই বুঝতে পারো। আমরা 3 নম্বরে আছে, দেখো নিচের জোড় সংখ্যাগুলো সহমৌলিক সংখ্যা নির্ণয় করি।
নিচের জোড়া সংখ্যাগুলো হতে সহমৌলিক সংখ্যা নির্ণয় করি। দেখো, নিচের জোড়া সংখ্যাগুলো হতে সহমৌলিক সংখ্যা নির্ণয় করি। তো নিচের কি কি জোড়া আছে একটু দেখি। ক নাম্বার 16 28, খ নাম্বার আছে 27 38, গ নাম্বারে আছে কত 31 43 এবং ঘ নাম্বারে আছে 210,143। তাহলে এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে কোনগুলো সহমৌলিক সংখ্যা আর কোনগুলো সহমৌলিক সংখ্যা নয়। তাহলে সহমৌলিক সংখ্যা কি জিনিস সেটা তো আমরা একটু আগে জেনেছি, যা কি যে এই দুটি সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক শুধু এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক মিল থাকবে না বা থাকবে না। মনে রাখবে, এই দুই সংখ্যার মধ্যে এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না। যদি একাধিক সাধারণ গুণনীয়ক থাকে তাহলে সেটি হচ্ছে আমাদের সহমৌলিক সংখ্যা নয়। তো চলো আমরা ক নম্বরটি সমাধান করি। তাহলে ক নম্বর সমাধান, ক নম্বর কি আছে 16 28। তাহলে 16-র আগে আমাদের সাধারণ গুণনীয়কগুলো বের করতে হবে। তাহলে 16-কে 1 দ্বারা ভাগ করলে হয় 16, 16-কে 2 দ্বারা ভাগ করলে হয় 8, 16-কে 3 দিয়ে ভাগ করা যায় না, 3 6 18 হয়ে যায়, 4 দিয়ে ভাগ করলে হয় 4 4 16, 16-কে 8 দ্বারা ভাগ করলে হয় 2, 16-কে 9 দিয়ে যায় না, 10 দিয়ে যায় না, 16 দিয়ে ভাগ করলে হয় 1। তাহলে 16 সাধারণ গুণনীয়ক হচ্ছে এইগুলো। তাহলে 1 2 4 8 16 হচ্ছে নিজেই, 16 হচ্ছে নিজেই। চলো এখন 28-এর সাধারণ গুণনীয়কগুলো বের করি। তো 28-এর সাধারণ গুণনীয়কগুলো কিভাবে বের করব? 28-কে প্রথমে 1 দ্বারা ভাগ করব 28, 28-কে 2 দ্বারা ভাগ করলে হয় 2 1 2 4 2 8, 14 2 28, 28-কে 3 দ্বারা ভাগ দেয় 3 9 27 যায় না, 4 7 28, 4 দিয়ে ভাগ দেয় 7, তারপর 28-কে 5 দিয়ে দেন 6, 6 6 6 3 6 18, 4 6 24 হয় না, 5 6 30 বেশি হয়েছে। তারপরে দেখো 7 দিয়ে তো ভাগ চলে গেছে, 7 দিয়ে হলো 4 হয়, আর 28-কে যদি 28 দিয়ে ভাগ করি 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায় না, 10 দিয়ে যায় না। দেখো 28 দিয়ে 28-কে 28 দ্বারা ভাগ করলে হয় 1। তার মানে 28-এর সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে 1 4 7 14, দুঃখিত 2 আছে, 2 4 7 14 28। তারপরে দেখো, এখন দেখো এই যে আমরা সাধারণ গুণনীয়কগুলো বের করলাম, এখন আমাদের দেখতে হবে এখানে সাধারণ গুণ 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক মিল আছে নাকি। দেখো এখানে কিন্তু 1 তো আছেই, সাথে এখানে 2ও আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে। তার মানে এখানে 1-এর অধিক গুণনীয়ক আমাদের মিল হয়ে গেছে। তার মানে এটি কোনো সহমৌলিক সংখ্যা নয়, কারণ সহমৌলিক সংখ্যার নিয়ম হচ্ছে সাধারণ গুণনীয়ক 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক মিল থাকবে না। তাহলে আমরা লিখতে পারি 16 এবং 28 সংখ্যার মধ্যে 1 ছাড়াও একাধিক সাধারণ গুণনীয়ক বিদ্যমান। সুতরাং 16 এবং 28 সহ মৌলিক
সংখ্যা নয়। কেন নয়? কারণ এখানে একাধিক গুণনীয়ক বিদ্যমান, এই জন্য 16 এবং 28 সাধারণ কি সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা নয়। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের জোড়াটি সমাধান করি। দেখো 27, 27-এর গুণনীয়কগুলো, 27কে আমরা গুণনীয়কগুলো 27কে যদি আমরা 1 দিয়ে দিই ভাগ, তাহলে 27 হয়। 27কে 3 দিয়ে ভাগ করলে 3 নং 27 হয়। 27কে 9 দ্বারা ভাগ করলে 3 হয়। 5 দিয়ে জানা, 6 দিয়ে জানা, 7 দিয়ে জানা, 8 দিয়ে জানা, 9 দিয়ে জানা, তার মানে আর কোনো সংখ্যা নেই। তারপরে 27 দিয়ে 27কে ভাগ করলে হয় 1। তার মানে 27 1 3 9 27 নিজে। এগুলো হচ্ছে 27-এর সাধারণ গুণনীয়ক। এখন দেখো 38-এর সাধারণ গুণনীয়ক। তাহলে 38 ভাগ 1 38, 38কে 2 দ্বারা ভাগ করলে হয় 2 দুগুণে 2 কে 2, 9 দুগুণে 18, 19 দুগুণে 38, 38কে যদি 3 দিয়ে যাবে, 3 বারাং 36 যায় না, 4 দিয়ে যায়, 4 7 28, 4 8 32 যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 6 6 36 যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়েও যায় না, 9 দিয়েও যায় না, তাহলে 38 দিয়ে ভাগ, তাহলে 1। তাহলে দেখো 38-এর গুণনীয়ক হচ্ছে 1 19 38 নিজেই 2। দেখো তাহলে এখানে দেখো 38-এর গুণনীয়ক হচ্ছে 1 2 19 38, এখানে 1 3 9 19, তার মানে এখানে 1 ছাড়া অন্য কোনো আমার সংখ্যা মিল নেই। তার মানে 27 এবং 38 হচ্ছে কি সহমৌলিক সংখ্যা। এটি আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো। যদি না একটু বুঝতে কষ্ট হলে ক্লাসগুলো একটু টেনে টেনে দেখবে, তাহলে অবশ্যই বুঝবে। তো চলো আমরা গ নাম্বার, তোমরা অবশ্যই পারবে। দেখো সহমৌলিক সংখ্যা কিন্তু দেখো এখানে এটা আমরা মুখে মুখেই বলতে পারি, এখানে 31 একটি মৌলিক সংখ্যা এবং 43 একটি মৌলিক সংখ্যা। এদের 1 এবং 31 এর কোনো সাধারণ গুণনীয়ক নেই, এবং 43-এর 1 এবং 43 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। আমরা মুখে মুখে করতে পারি। তার মানে এই দুটি হচ্ছে অবশ্যই কি সহমৌলিক সংখ্যা। কারণ সহমৌলিক সংখ্যা না হলে, কারণ এদের শুধু গুণনীয়ক 1 ছাড়া অন্য কোনো এই দুটার মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না। তোমরা এটা নিজেরাই পারবে ঘ নাম্বার। আমি ঘ নাম্বারটা তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। দেখো আমরা ঘ নাম্বারটা সমাধান করি। ঘ নাম্বার সমাধান দেখো কত আছে, 210 এবং 143। তাহলে 210-এর সাধারণ গুণনীয়কগুলো তোমরা বের করতে পারো। দেখো প্রথমে 1 দিয়ে ভাগ দেবে, তারপরে 2 দিয়ে ভাগ দেবে। তাহলে দেখো 210-এর আমরা এভাবে বার করতে পারি, 210 ভাগ 1, 210কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 1 0 5 105। 210কে যদি 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা ভাগ করলে 3 7 21 70 হয়। 210কে 4 দ্বারা ভাগ যায়, 4 8 4 4 4 16, 4 4 16, 16 যদি 21 থেকে বাদ দিই তাহলে কত হয় 42। 4 দিয়ে যায় না, তাহলে 5 দিয়ে, 5 দিয়ে হলে 42। তারপরে 6 দিয়ে করলে হয় তোমাদের 35। তারপরে 210 ভাগ 7 দিয়ে করলে হয়, 7 দিয়ে করলে দেখো 7 দিয়ে করলে কত হয় 3 7 21, তার মানে 30। 210 8 দিয়ে কি যায়, 8 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, গেছে। তো 210 দিয়ে গেলে 1। তাহলে দেখো 210-এর সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে এগুলো। তাহলে 210 কত 1 1 1 2 3 1 2 3 5
6 7, 7-এর পরে কত আছে? 7-এর পরে এখানে আছে আমার 7-এর পরে 30, 30-এর পরে 35, 42, 70, 105, 105, 210। তাহলে 210-এর সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে আমার এগুলো। তাহলে 143-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। বের করি আমরা 143-এর সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে 143-কে 1 দ্বারা ভাগ করলে হয় 143, 143-কে 2 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা যায় না, 11 দ্বারা ভাগ দিলে হয় 13। আমরা একটু আগে অঙ্ক করেছি, এই জন্য আমাদের মনে আছে। তাহলে 143-কে আমরা 13 দিয়ে ভাগ করলে হয় 11, 143-কে 143 দিয়ে ভাগ করা হয় 1। তাহলে এগুলো হচ্ছে আমার 143-এর সাধারণ গুণনীয়ক। তাহলে 1 1 11 13 143 নিজে। তাহলে দেখো এখানে 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক আমাদের মিল নেই, 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক মিল নেই। তাহলে অবশ্যই আমরা বলতে পারি 210 এবং 143 হচ্ছে কি সহমৌলিক সংখ্যা। তাহলে আমরা লিখি, যেহেতু 210, 143 সংখ্যা গুলোতে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারো, সমস্যা নেই, গুলোতে সাধারণ গুণনীয়ক 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং 210 ও 143 সহ মৌলিক সংখ্যা। আশা করি তোমরা অবশ্যই অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে। তোমরা লাইক দিলে আমাদের ক্লাস নেওয়ার আগ্রহ অনেক বেড়ে যায়। তো চলো কথা না বাড়িয়ে আমরা 8 পৃষ্ঠা অঙ্কে সরাসরি চলে যাই। তো চলো 8 পৃষ্ঠাতে আমাদের বিভাজ্যতা কি সে সম্পর্কে আলোচনা করেছে। বিভাজ্যতা কি? কোন সংখ্যাকে যেগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কি করা যায়? ভাগ করা যায়। তাহলে কোনো যদি আমরা সংখ্যা দেওয়া থাকে সেই সংখ্যাগুলোকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাটাই হচ্ছে ওই সংখ্যার কি বিভাজ্যতা বা বিভাজ্য। ওই সংখ্যা দিয়ে কি যায়? বিভাজ্য যায়। তো চলো আমরা একটু তোমাদের দেখি 8 পৃষ্ঠায় 1.7 বিভাজ্যতা। প্রথমে আছে দেখো 2 দ্বারা বিভাজ্যতা। আচ্ছা, 2 একটি অঙ্ক, এই 2 দ্বারা কোন কোন সংখ্যাকে বিভাজ্য যায় সেটি এখানে আমাদের মূলত আলোচনা করেছে। তো দেখো আমরা কোন সংখ্যা দেখেই বলতে পারবো যে এই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য যায় কি না। অবশ্যই অবশ্যই তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি দেখো অনেক সোজা এবং কি সহজেই তোমরা যে কোনো কঠিন ভাগও কি সহজেই করতে পারবে যদি তোমাদের বিভাজ্যতা সম্পর্কে ধারণা থাকে। তাহলে 2 দিয়ে কোন কোন সংখ্যাকে ভাগ করা যায় আমরা সহজেই বুঝতে পারবে। তো চলো আমরা আগে 2 এর ঘরের নামতাটা দেখে ফেলি। তাহলে 2 0 যদি আমরা গুণ দেই 0 হয়, 2 কে যদি 1 দ্বারা গুণ দেই 2 হয়, 2 কে 2 দ্বারা গুণ দিলে 4 হয়, 2 কে 3 দ্বারা গুণ দিলে 6 হয়, 2 কে 4 দ্বারা গুণ দিলে 8 হয়, 2 কে 5 দ্বারা গুণ দিলে 10 হয়, 2 কে 6 দ্বারা গুণ দিলে 12 হয়, 2 কে 7 দ্বারা গুণ দিলে 14 হয়, 2 কে 8 দ্বারা গুণ দিলে 16 হয়, 2 কে 9 দ্বারা গুণ দিলে 18 হয়, 2 কে 10 দ্বারা গুণ দিলে 20 হয়। তোমরা কি লক্ষ্য করেছো এখানে তোমাদের 2 এর ঘরের নামটা তোমরা একটু লক্ষ্য করে দেখো। দেখো এককের ঘরে সব সময় 0 2 4 6 8,
1 2 3 4 5টি সংখ্যা বিদ্যমান এককের ঘরে। তোমাদের দুইয়ের ঘরের নামতা তোমরা দেখলেই খুব সহজেই বুঝতে পারি কোন কোন সংখ্যাকে আমাদের 2 দ্বারা খুব সহজে আমরা ভাগ করতে পারি। তো দেখো এখানে প্রথমে আমাদের 0 আছে, তারপরে 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8। তার মানে এই সংখ্যাগুলো যদি কোনো সংখ্যা শেষে থাকে মানে একক স্থানে থাকে তাহলে তোমরা অবশ্যই 2 দিয়ে সেই সংখ্যাগুলোকে বিভাজ্য করতে পারবে। যেমন এখানে দেখো 5 দুগুণী 10, এখানে দেখো এককের ঘরে কত আছে 0, এখানে দেখো 6 দুগুণী 12, তাহলে এখানে এককের ঘরে কি আছে 2, 7 দুগুণী 14, দেখো এককের ঘরে 4, তারপর দেখো 8 দুগুণী 16, তাহলে 6, দেখো 9 দুগুণী 18, তাহলে 8, দেখো 0। তার মানে যেখানেই কোনো সংখ্যার শেষে মানে কি একক স্থানে 0 থাকবে, 2 থাকবে, 4 থাকবে, 6 থাকবে, 8 থাকবে, এই 5টি সংখ্যা যদি থাকে একক স্থানে তাহলে তোমরা অবশ্যই সেই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করতে পারবে। যেমন एग्जांपल আমি একটা তোমাদেরকে एग्जांपल দেই। ধরি সংখ্যাটি 42। আচ্ছা দেখো তো এই সংখ্যা শেষে কি আছে একক স্থানে 2 আছে, একক স্থানে 2 আছে, তার মানে এই সংখ্যাটিকে অবশ্যই আমরা 2 দ্বারা বিভাজ্য করতে পারবো। আরেকটা সংখ্যা ধরো 990, 990। তাহলে দেখো এই সংখ্যার শেষে বা একক স্থান কি আছে 0 আছে। তাহলে একক স্থানে যদি 0 থাকে তাহলে অবশ্যই আমরা এই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করতে বা বিভাজ্য করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা সংখ্যা লিখি, যেমন 6 6 8, এখানে দেখো শেষে আমার কত আছে 8, এই সংখ্যাটির একক স্থানে কি আছে 8 আছে, তার মানে অবশ্যই আমি এই সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 3 দুগুণী 6, 3 দুগুণী 6, 7 দুগুণী 8, তার মানে 6 6 8 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 3 3 4 হয়। আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো এবং ক্লাসটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। তোমাদেরকে ধন্যবাদ।